সুপ্রিম কোর্টের দিকে আমাদের সকাল থেকে নজর রয়েছে, শুধুমাত্র রাজ্য জুড়ে নয় দেশ জুড়ে আজকে সুপ্রিম কোর্টের দিকে নজর। সুপ্রিম কোর্ট ঠিক কি বলে, কারণ আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উত্থাপন করলো এবং সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি জানানো হয়েছে 17 সেপ্টেম্বর, অর্থাৎ আগামী সোমবারের মধ্যে সিবিআইকে নতুন করে যে স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছে সেখানে তদন্তে কি কি এগোলো, তদন্ত কতদূর এগোলো, কি অগ্রগতি হলো এবং কি নতুন কিছু কি অ্যাড হচ্ছে, সেই সমস্ত কিছু সুপ্রিম কোর্টে আবারও দিতে হবে সিবিআইকে আগামী সোমবারের মধ্যে, এবং মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি বলে ধার্য করেছে সুপ্রিম কোর্ট। আমি আবারও চলে যাব সরাসরি নিউজরুম থেকে, অঙ্কুরদা রয়েছে আমাদের সঙ্গে। অঙ্কুরদা, এক তো বলা হলো পরবর্তী শুনানি 17 তারিখ, তার আগে সিবিআইকে যে নতুন কি কি অ্যাড হচ্ছে তদন্তে সেই সমস্ত স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে, সিআইএসএফ এর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা করতে হবে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ আজ নিরাপত্তা বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা সুপ্রিম কোর্ট বলেছে, এবং পাশাপাশি সিবিআইয়ের কাছ থেকেও নতুন করে স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছে। আমি আরো একবার জানতে চাইবো যে সুপ্রিম কোর্ট আজ কোন কোন বিষয়গুলো ঠিক আদালতে জানিয়েছে। একদিকে যেমন তুমি জানালে দর্শকদের, আগামী সোমবারের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দিতে হবে সিবিআইকে, এবং এই তদন্ত প্রক্রিয়া কিভাবে পরিচালনা করবে সিবিআই সে বিষয়ে কোনো দিশা নির্দিষ্ট করে দেয়নি শীর্ষ আদালত। 2, আগামী মঙ্গলবার অর্থাৎ 17 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। 3, সিআইএসএফ এর সঙ্গে অসহযোগিতার যে অভিযোগ, 3 কোম্পানি সিআইএসএফ এর বাহিনী আরজি কর হাসপাতালে নিরাপত্তার জন্য এসেছিল এবং 2 কোম্পানি এখনও বাকি, কিন্তু যারা এসেছিল তাদের উপযুক্ত বাসস্থানের বন্দোবস্ত করা হয়নি বলে অভিযোগ করা হয়। 3 জন মহিলা কর্মী তাদের প্রায় 1.5 ঘন্টা দূরত্ব থেকে যাতায়াত করতে হচ্ছিল তাদের বর্তমান কর্মস্থল আরজি কর হাসপাতালে, সেই অভিযোগ ছিল। তার প্রেক্ষিতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে যে তারা একজন ব্যক্তিকে মনোনীত করেন, এবং সিআইএসএফ এর পক্ষ থেকেও এক ব্যক্তিকে মনোনয়ন করার জন্য নির্দেশ করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। এই 2 ব্যক্তি সিআইএসএফ এর জওয়ানরা কোথায় থাকবেন সেই বিষয়টি সংক্রান্ত নিজেদের মধ্যে আলোচনা করে তারা স্থির করবেন, যাতে এই সংক্রান্ত জটিলতা ভবিষ্যতে আর না ঘটে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আরজি কর হাসপাতালে নিযুক্ত সিআইএসএফ এর জওয়ানরা যাতে কোনো সমস্যার মধ্যে না পড়েন, এই 2 ব্যক্তি অর্থাৎ রাজ্য পক্ষ থেকে একজন মনোনীত ব্যক্তি এবং কেন্দ্রের পক্ষ থেকে সিআইএসএফ এর পক্ষ থেকে একজন মনোনীত ব্যক্তি, এই 2 জন লিয়াজো করে তারা এই বিষয়টি স্থির করবেন। তাদের সমন্বয়ের মাধ্যমেই এই বিষয়টি স্থির করা হবে। এই বিষয়টি যেমন রয়েছে, তার পাশাপাশি আজকে আমরা দেখলাম যে এক্ষেত্রে এই যে টাইম ডিফারেন্সের কথাটা, যে কথাটা বারংবার উঠে এসেছিল এর আগের শুনানিতে বা পরবর্তী ক্ষেত্রে আলোচনাতেও বিভিন্ন সময় আমরা দেখেছি, সেটা রাজনৈতিক আলোচনা হোক বা নাগরিক সমাজের মধ্য থেকে উঠে আসা প্রশ্নে হোক, যে টাইম নিয়ে যে সমস্যা সেই টাইম কিন্তু আজকে আবারও উঠে এসেছে সলিসিটর জেনারেলের কথায়। সেখানে এই যে টাইম সংক্রান্ত যে বিষয় সেই সময় নিয়ে তদন্ত প্রক্রিয়াটা চলছে, এবং সিবিআই এই গোটা বিষয়টি, এই সময়ের যে অসঙ্গতি সেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলেই রিপোর্টে জানিয়েছে, এবং সেই সংক্রান্ত কোনো মন্তব্য শীর্ষ আদালত যে করবে না তা জানিয়ে দিয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড় এবং JB পার্দিওয়ালা। তিনি বলেছেন যে এক্ষেত্রে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তাও খতিয়ে দেখা হচ্ছে, এবং সলিসিটর জেনারেলকে তিনি বলেছেন যে এই যে রিপোর্টটা তার হাতে নিয়ে তার প্রথম লাইনে যেটা রয়েছে সেটা মনে মনে পড়ার কথা বলেছেন। প্রথম লাইন, সেই প্রথম লাইনে যেহেতু ঠিক কী রয়েছে তা যেহেতু আমরা জানি না, এবং কোর্ট কিন্তু খুব সুস্পষ্টভাবে সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশ দিচ্ছে তা যেন মনে মনে পড়া হয়। অর্থাৎ এর আগেই শীর্ষ আদালতের পক্ষ থেকে বিচারপতিরা উল্লেখ করেছিলেন যে সিবিআইয়ের দেওয়া এই স্ট্যাটাস রিপোর্ট তারা পড়ছেন, কিন্তু সেই রিপোর্ট সংক্রান্ত কোনো মন্তব্য তারা খোলা আদালতে করবেন না। এই মামলাটির এই খোলা আদালতে যদি এমন কোনো তথ্য প্রকাশিত হয় তাহলে এই মামলার তদন্ত প্রভাবিত হতে পারে বলেই মনে করেন বিচারপতিরা। সেই কারণেই সংশ্লিষ্ট অফিসারকে বিচারপতির নির্দেশ একটি নির্দিষ্ট পৃষ্ঠার কথা উল্লেখ করে সেই পৃষ্ঠার প্রথম লাইনটি মনে মনে পড়তে বলে
তার থেকে মূল্যায়ন করতে বলেছেন শীর্ষ আদালত। ফলে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই সেই প্রথম লাইনে এমন কিছু রয়েছে যা দৃষ্টি আকর্ষণ করেছে এই বিচারপতিদের ডিভিশন বেঞ্চকে। সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, আমাদের জানতে হবে। সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতেই হবে যে পরবর্তী যে শুনানি রয়েছে 17ই সেপ্টেম্বরের শুনানি, সেখানে তার পরবর্তী তার আগে 16 তারিখের যে স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্টে সিবিআই আর কি দেয়, এবং সুপ্রিম কোর্ট 17 তারিখের শুনানিতে এই এতদিনের যে তদন্ত প্রক্রিয়া 1 মাস পার হয়ে গিয়েছে, এবং সেটা ঘটনার 1 মাস পার হয়ে গিয়েছে আজকে, এবং 17 তারিখ পরবর্তী শুনানিতে যখন পৌঁছে যাব তখন সিবিআই এর তদন্ত প্রক্রিয়ারও 1 মাস পার হয়ে যাবে। কারণ 17ই সেপ্টেম্বর পরবর্তী শুনানি, আর সিবিআই এই তদন্ত ভার হাতে পেয়েছে 13ই অগস্ট। ফলে 13ই সেপ্টেম্বরে সিবিআই এর তদন্ত হাতে পাওয়ার 1 মাস কমপ্লিট করে আরও 4 দিন পার হয়ে যাবে। ফলে 16 তারিখ যখন সিবিআই এই রিপোর্টটা দেবে, সেক্ষেত্রে সিবিআই সুনির্দিষ্টভাবে এই ঘটনার ক্ষেত্রে একজন জড়িত না একাধিকজন জড়িত, এই ঘটনা একটি বিচ্ছিন্নভাবে শুধুমাত্র ধর্ষণ ও খুনের ঘটনা, নাকি এই ঘটনার প্রেক্ষিতে আরও বড় কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্র রয়েছে, এবং একই সঙ্গে যে সিবিআই যে বিষয়টি দেখছে যে এই ঘটনার সঙ্গে জি করের যে আর্থিক দুর্নীতি সেটি যুক্ত কিনা, সেটাও জানার বিষয় রয়েছে। আরেকটি বিষয়, 14ই আগস্ট যে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছিল, দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে কি কি পদক্ষেপ করা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে, সেই তদন্ত প্রক্রিয়ার যে রিপোর্ট, সেই রিপোর্টও কিন্তু আজকে আদালতে পেশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত আরজিকর হাসপাতালের নিরাপত্তার দিকটি নিয়ে তাদের প্রয়োজনীয় পর্যবেক্ষণ বা নির্দেশ দিয়েছেন, যাতে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ এর সঙ্গে যাবতীয় জটিলতা মিটিয়ে নিয়ে সমন্বয়ের মাধ্যমে সেই বিষয়টির একটা সুচিন্তিত সমাধান সূত্রে পৌঁছানো যায়, সেই বিষয়টি করে দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত 14ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি শীর্ষ আদালতের কাছে জমা পড়া সেই রিপোর্টের প্রেক্ষিতে তাদের কি মূল্যায়ন। অঙ্কুরদা, আরো একটা বিষয়, আইনজীবী ফিরোজ এডুলজি তিনি ময়নাতদন্তের যে প্রক্রিয়া সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন, তিনি ঠিক কি জানিয়েছেন আদালতে এই সমস্ত বিষয়ে? এই যে ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই ময়নাতদন্তের যে সময়, সেই সময়টাই বারংবার উঠে আসছে যে সন্ধ্যে 6টার সময় এই রিপোর্ট। এর আগেই যেটা জানানো হয়েছিল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিনি উপস্থিত হন বিকেল 4:10, 4:20 থেকে এই ইনকোয়েস্ট শুরু হয়, এবং তারপরে তার সম্পূর্ণ ভিডিওগ্রাফি হয়। সেই ভিডিওগ্রাফির এন্টায়ার ফুটেজ সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। 4টে ক্লিপিং পেয়েছে সিবিআই 27 মিনিটের। কিন্তু এই ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর রাত 11:45-এ এফআইআর দায়ের হলো, সেই বিষয়টি কি খুব কাম্য ছিল? সেই বিষয়টি কি প্রশ্ন উঠবার মতো নয়? এবং তারই সঙ্গে সঙ্গে এই যে 11:45-এ এফআইআর দায়ের হলো, তার আগে পর্যন্ত অকুস্থল ঘিরে রাখা হলো না, বহু মানুষের সমাগম ঘটে গেল অকুস্থলে, সেই বিষয়গুলি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারংবার প্রশ্ন তুলেছে। যদিও রাজ্যের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কলকাতা পুলিশ জানিয়েছিল যে অকুস্থল তারাই উপস্থিত ছিলেন যারা এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট, এবং কি যে 40 ফুটের যে ঘেরাটোপ, সেই ঘেরাটোপের মধ্যে এই ব্যক্তিরা অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তিরাও সেই 40 ফুটের সেই ঘেরাটোপের মধ্যে প্রবেশ করেননি। ফলে সেই জায়গা থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সুপ্রিম কোর্ট এই সমস্ত যুক্তিগুলোকে ঠিক কিভাবে গ্রহণ করছে। তাদের কি মনে হচ্ছে যে এগুলি প্রত্যেকটি বক্তব্য যুক্তিগ্রাহ্য, নাকি যুক্তিগ্রাহ্য নয়? ফলে সুপ্রিম কোর্ট, তুমি বা দর্শকের কোনো একজন নাগরিক সমাজ, রাজনৈতিক মহল কে কি মনে করলো সেটা গুরুত্বপূর্ণ নয়। আদালতের কাছে সময় দিয়ে, প্রমাণ তথ্য দিয়ে যেটা পেশ করা হচ্ছে সিবিআই এর পক্ষ থেকে, কলকাতা পুলিশের পক্ষ থেকে, সেটা আদালত কতটা যুক্তিগ্রাহ্য বলে মনে করছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে যেহেতু আদালত এখনো পর্যন্ত এই তদন্ত প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করছেন না, ফলে সেক্ষেত্রে আমাদের খানিকটা অপেক্ষা করতেই হবে, এবং সেই অপেক্ষাটা হচ্ছে পরবর্তী 17ই সেপ্টেম্বর পর্যন্ত জানি। এবং আরেকটি বিষয় এখনো বাকি রয়েছে, 14ই আগস্টের যে ঘটনা, তার প্রেক্ষিতে রাজ্য সরকারের রিপোর্ট, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আদৌ কোনো পর্যবেক্ষণ করে কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে। ইন্দ্রাণী, একেবারে অঙ্কুরদা তুমি সঙ্গে থাকো, অর্থাৎ যে সুপ্রিম কোর্টে এই যে শুনানি চলছে, সেক্ষেত্রে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যে বলা হচ্ছে, অর্থাৎ যেটা সময়টা নিয়ে প্রথমে বিভ্রান্তির একটা সৃষ্টি হয়েছিল। প্রথম যখন শুনানি শুরু হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে
কখন মামলা নথিভুক্ত করা হয়েছে, কখন এফআইআর করা হয়েছে, কখন এই যে ইউডি কেস সেটা নথিভুক্ত করা হয়েছে, এই সমস্ত একটা সময় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। সেখান থেকে সুপ্রিম কোর্ট বারবার বেশ কিছু প্রশ্ন করেছিল এবং সুপ্রিম কোর্ট পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং পুলিশের ভূমিকা অসন্তোষ প্রকাশ করেছিল। আজও কিন্তু সেই সময়টাই খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে এবং কখন অস্বাভাবিক মৃত্যু মামলা যুক্ত করা হয়েছিল সেটা আদালত জানতে চায়। আমরা যেরকমটা বলছি যে আজকে গোটা রাজ্যের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, সেরকম স্বাভাবিকভাবেই আরজি করে যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং যারা চিকিৎসকেরা রয়েছেন তারা অবশ্য আজকে তাদের বেশি করে আজকে তারা দেখছেন সুপ্রিম কোর্ট যে কি জানাচ্ছে। লাইভ স্ট্রিমিং প্রতিবারের মতো আজও লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করা হয়েছে এবং সেই মতোই জুনিয়র ডাক্তাররা তারা শুনানি যে কি বলছে সুপ্রিম কোর্ট সেটা তারা শুনছেন লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আরজিকর থেকে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা তারা লাইভ স্ট্রিমিং এর শীর্ষ আদালতের দিকে নজর রেখেছে। আমরা দেখেছিলাম গতবারও তারা শুনছিলেন মামলা শুনানি, আজও তারা নজর রেখেছে। দেখো যেভাবে শুনানি এই মুহূর্তে চলছে, সেই শুনানির দিকে তাদের নজর রয়েছে, বলা যেতে পারে প্রখর নজর রয়েছে এবং তারা তাদের যে অবজারভেশন এই শুনানি শেষ হলে তারা জানাবেন। তোমরা জানিয়ে রাখি যে এর আগের শুনানি যখন হয়েছিল তখনও তারা তাদের অবজারভেশন কিন্তু শুনানি শেষে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন। আজও তাদের যে অবজারভেশন সেটা তারা সাংবাদিক বৈঠক করে তারা কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন না। তারা একেবারে ভালোভাবে এই শুনানি শুনছেন, মনোনিবেশ করে বলা যেতে পারে শুনছেন এবং প্রত্যেকটি একেবারে তাদের যে মতামত তারা জানাবেন। অবশ্যই এই মামলা বা এই শুনানি আজকে যে শুনানি সেটি শেষ হলে সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালতের এই মুহূর্তে যা স্ট্যান্ড বা ভূমিকা সেটা নিয়ে তারা কতটা খুশি বা খুশি সেটা কিন্তু পরবর্তীতে জানাইবে। তবে এই মুহূর্তে যে মামলা চলছে তারা সেই মামলাতে ইনিশিয়েট করছে এবং সেই মামলা মনোযোগ দিয়ে তারা আরজিকর চত্বরে একেবারেই নজর রাখো শুভঙ্কর, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে এবং জুনিয়র ডাক্তাররা দেখাচ্ছে এরকম আপনাদের তারা দেখছেন লাইভ স্ট্রিমিং সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের শুনানি শেষ হয়ে যাওয়ার পরে তারা কোনো প্রতিক্রিয়া জানাবেন। গতবার যে সাংবাদিক বৈঠক করে তারা তাদের অবস্থান জানিয়েছিলেন, এইবারও তারা সেই মতোই অবস্থান জানাবেন সাংবাদিক বৈঠক করে কিছুক্ষণের মধ্যে। অবশ্যই আমাদের নজর আরজিকরের দিকে থাকবে। তবে এই যে আরজিকরের ঘটনা নিয়ে গোটা রাজ্য সড়ক যেভাবে প্রতিদিন আন্দোলন আমরা দেখছি, প্রতিবাদ আমরা দেখছি, রাত দখল করো মহিলারা তারা যেভাবে রাতে বেরোচ্ছেন এবং প্রতিবাদ জারি রয়েছে এবং শহর কলকাতার প্রতিটি রাস্তাতে যেভাবে প্রতিবাদের ভাষা আঁকা হয়েছে সেটাও কিন্তু নজরে আসছে। সেক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আরজিকর মামলা সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি তার গুরুত্ব। সেই মতো সুপ্রিম কোর্টও সেইভাবেই এগোচ্ছে। তদন্তের গতি প্রকৃতি তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে কিভাবে এই তদন্ত করা হয়েছে, কতটা এগিয়েছে তদন্তের গতি প্রকৃতি সেটা জানতে চাওয়া হয়েছে। আগামী সোমবার নয়া তদন্ত রিপোর্ট দেবে সিবিআই, সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং 17ই সেপ্টেম্বর পরবর্তী শুনানি বলে জানাচ্ছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বেশ কিছু মন্তব্য করেছেন এবং বেশ কিছু প্রশ্ন তিনি করেছেন যে সংগৃহীত নমুনা নিয়ম অনুযায়ী 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়, ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর চালান কোথায়, এই বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। আমি আরো বিস্তারিত জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অঙ্কুরদা। প্রধান বিচারপতি বেশ কিছু মন্তব্য করেছেন এবং প্রশ্ন করেছেন, কোন কোন বিষয় তিনি জানতে চাইছেন? একজন আইনজীবী যে সমস্ত প্রশ্ন তুলছেন তা অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করার মতো। যেখানে একজন আইনজীবী আজকে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে এই যে তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছিল সেখানে তার দুটি লেগ
দুটি পা 90 ডিগ্রি কোণ করেছিল, অর্থাৎ সেটি তখনই সম্ভব হতে পারে যদি তার পশ্চাৎদেশের হাড় যদি ভেঙে গিয়ে থাকে, তার নিতম্বের হাড় যদি ভেঙে গিয়ে থাকে, তাহলেই একমাত্র 90 ডিগ্রি কোণে দুটি পা থাকতে পারে, এমনটাই বলা হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে। এবং এই বিষয়টি কিন্তু সম্পর্কে প্রশ্ন করেছেন স্বয়ং সিজিআই, যে যখন দেহটি পাঠানো হয়েছিল তার সঙ্গে একটি চিঠিও দেওয়া হয়, সেই বিষয়গুলি সম্পর্কে সেখানে উল্লেখ ছিল কিনা সেই বিষয়টি জানার চেষ্টা করেছেন সিজিআই। এই পোস্টমর্টেম রিপোর্ট যখন হয়েছিল, সেই পোস্টমর্টেমের রিপোর্ট করার সময় ফাইল মানে যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা করা হয়েছিল কিনা সেই প্রশ্ন তোলা হয়েছিল, যদিও সলিসিটর জেনারেল বলেছেন যে কোনো ফাইল তাদেরকে সেই সংক্রান্ত দেওয়া হয়নি। যে ঠিক কী ধরনের জামা কাপড় এবং ঠিক কী কী বাজেয়াপ্ত করা হয়েছিল সেই সময়, সেই কোন ডাক্তার এটা করেছেন, ভিডিওগ্রাফ কে করেছেন, এই প্রত্যেকটি বিষয় সেখানে থাকার কথা। কিন্তু যে ফাইল দেওয়া হয়েছে সিবিআইকে, সেই ফাইলে এই ধরনের তথ্য নেই বলেই সিবিআই এর পক্ষ থেকে আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা সেটা তিনি জানিয়েছেন যে এগুলি নেই। এবং যে প্রশ্ন উঠেছে আইনজীবীর পক্ষ থেকে যে যদি চালান না থাকে তাহলে ডাক্তারেরও কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট মানে পোস্টমর্টেম করার কথা নয়, তাহলে কিভাবে হলো? অর্থাৎ পোস্টমর্টেম নিয়েও এবার একটা প্রশ্ন উঠে গেল শীর্ষ আদালতে। এবং কপিল সিবাল বলেছেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই বিষয়ে তাকে ফাইল এই পুরো বিষয়টি ভর্তি করতে বলেছেন, কোনো আলাদা ফর্ম তাকে দেওয়া হয়নি। এই ক্ষেত্রে সিজিআই প্রশ্ন তুলেছেন যে সেক্ষেত্রে এই যে চালান এবং রেকর্ড যেগুলো দেওয়ার, তার জন্য একটা সময় চেয়ে নিয়েছেন কপিল সিবাল, যে তিনি সময় পেলেই সেগুলো ভর্তি করে দেবেন। এবং যে প্রশ্নটি আজকে আরও একবার খুব স্পষ্টভাবেই আদালতের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানে যে ঠিক যে লাইনটি পড়তে বলা হয়েছিল সেই লাইনটিতেও খুব স্পষ্টভাবেই বলা হয়েছে যে একটা ফোর্সফুলি অর্থাৎ ধর্ষণ হয়েছিল এবং খুন করার ঘটনা ঘটেছিল, এবং প্রথম এফআইআরটা দায়ের হয়েছিল দুপুর 3:30-র সময়। এইখানেই মানে এটাই বিশ্বাস করা হবে কিনা সেই প্রশ্নটি উঠে গিয়েছে আজ আদালতের এই শুনানি পর্বে। এবং টাইম ডিফারেন্স ইজ আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন, এই কথাই বলছেন সলিসিটর জেনারেল। অর্থাৎ তদন্ত প্রক্রিয়ায় এই যে সময়ের সংক্রান্ত যে অসঙ্গতি, সেটাই একটা তদন্তের জায়গা হয়ে দাঁড়াচ্ছে বলেই মনে করছেন কেন্দ্রের পক্ষ থেকে আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতকে তিনি সেই বিষয়ে অবহিত করেছেন। ইন্দ্রাণী, একেবারে অঙ্কুরদা তুমি সঙ্গে থাকো, আবারও ফিরবো তোমার কাছে। তবে এই যে সময়ের অসঙ্গতি যেটা বারবার বলা হচ্ছে, গতবার যে শুনানি হয়েছিল সেখানেও একটা সময়ের অসঙ্গতির বিষয়টা উঠে এসেছিল, এবং এই যে সময়ের অসঙ্গতি আবার অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা স্পষ্টভাবে জানতে চাইছে কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, এই যে সময় সংক্রান্ত সমস্ত কিছু সুপ্রিম কোর্ট যে স্ট্রেস দিচ্ছে এই জায়গাটাতে, সেটা কিন্তু আজকের শুনানি থেকেও স্পষ্ট হচ্ছে। সুপ্রিম কোর্টের দিকে যে নজর আমাদের এবং সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই বিষয়ে আপনাদের প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছি। সর্বশেষ যেটা জানতে চাওয়া হয়েছে যে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, নয়াভাবে তথ্য এবং স্ট্যাটাস রিপোর্ট আবারও চাওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এছাড়া যে প্রশ্ন তোলা হচ্ছে ময়না তদন্তের যে প্রক্রিয়া, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে আদালতে, এবং যেটা বলা হচ্ছে যে আগামী সোমবার সিবিআই আবারও স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে, মঙ্গলবার অর্থাৎ 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানিও যে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটাও বোঝা যাচ্ছে। এবং যে আমি আবারও চলে যাব নিউজ রুমে সরাসরি অঙ্কুরদার কাছে। অঙ্কুরদা, যেটা আমি আগেও বলছিলাম, তুমি বললে যে সময়ের অসঙ্গতি যেটা প্রথমবারও দেখা গিয়েছিল, শুনানিতে হয়েছিল, উঠে এসেছিল, বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, এবারও কিন্তু একইভাবে যে সময় কখন হয়েছিল এই জায়গাটার উপরেই কিন্তু জোর দিচ্ছে সুপ্রিম কোর্ট। কারণ যেরকম তুমি বললে যে কেন্দ্রের পক্ষ থেকেও সেই প্রশ্ন তোলা হচ্ছে যে এই সময়ের অসঙ্গতি এটাতেই তদন্ত নির্ভর করছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে প্রশ্নটা তুলছেন যে সিবিআই যেটা হস্তান্তর করেছে সেখানে 27 মিনিটের একটা সার্চ অপারেশনের বিষয় রয়েছে, তারা জানতে চাইছেন এই বিষয়ে সিসিটিভির সম্পূর্ণ যে তথ্য, যে ফুটেজ সমস্তটা আছে কিনা, কারণ এই ঘটনার পরে এবং আগে কারা কারা সেমিনার হলে গিয়েছিল সেই সংক্রান্ত তথ্য আছে কিনা। অর্থাৎ কি দুটি জায়গা ইন্দ্রাণী যেটা বারবার উঠে আসছে যে এখানে
এই যে তদন্ত প্রক্রিয়ায় দেখতে চাওয়া হচ্ছে ওই ব্যক্তি এককভাবে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটিয়েছে কিনা, নাকি এই ঘটনার পেছনে আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে। এবং দুটি ক্ষেত্রেই আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সঞ্জয় রায় এককভাবে ঘটাক বা এই ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকুক, এই যে সময়ের অসঙ্গতি, এটা দিয়েই কিন্তু বারংবার প্রশ্ন উঠছে, তাহলে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে? কেন এতটা বিভ্রান্তি রয়েছে এই তদন্তে? এই বিভ্রান্তি সেটা কি গাফিলতি সংক্রান্ত, নাকি এটাও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি? এই প্রশ্নটাই কিন্তু উঠছে। যদি উদ্দেশ্য থাকে তাহলে কোন উদ্দেশ্যে এই তরুণী চিকিৎসককে মরতে হলো, কার কোন পাকা ধানে মই দিয়েছিলেন তিনি, সেই কারণে তাকে মরতে হলো, এই বিষয়টি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং সেই জায়গা থেকেই এখানে প্রশ্নটা উঠছে শীর্ষ আদালতের কাছ থেকে, এই সময়ের অসঙ্গতিগুলো কেন? এই যে ভিডিওগ্রাফিটা হলো, সেই ভিডিওগ্রাফি সংক্রান্ত সমস্ত ক্লিপিংস যেটা জমা দেওয়া হলো, সেখানে কোন কোন জায়গায় অসঙ্গতি রয়েছে, কেন সেই সংক্রান্ত যে চালান ফিল আপ করার কথা সেটা জানা গেল না, ডাক্তারের কাছে সমস্ত তার যে সমস্ত জামাকাপড় তিনি পরেছিলেন সেই সিজার লিস্ট সংক্রান্ত বিষয়ে কিছু বিতর্ক হচ্ছে, সময় সংক্রান্ত বিতর্ক হচ্ছে, ডাক্তার যে চালান ফর্ম ফিল আপ করার কথা সেই ফর্ম ফিল আপ করা হয়েছে কিনা সেটা না দেখেই ডাক্তার কিভাবে পোস্টমর্টেম করলেন, ভিডিওগ্রাফ যেটা হলো সেটাও কেন গ্লিচ আসলো, সেই বিষয়টি 4টে ফর্মে কেন ভাঙা হলো, 4টে কেন ফাইল দেওয়া হলো, সেখানে একটা ফাইল কেন জমা পড়লো না, কেন গ্লিচ, তাহলে কি সেই ভিডিও ফুটেজটা ডক্টরড কিনা, এই প্রশ্নগুলো কিন্তু বারংবার উঠছিল। আজকে সেই প্রশ্নের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টও জানতে চাইছে যে তদন্ত প্রক্রিয়া যেমনভাবে চলুক, সে বিষয়ে তারা মাথা ঘামাতে চান না, কিন্তু এই প্রশ্নগুলো যাচাই করে নিতে চান কোন পক্ষ সত্য বলছে। এবং এই তদন্ত করার ক্ষেত্রে কলকাতা পুলিশের হাতে 9 তারিখ থেকে 13ই অগস্ট পর্যন্ত যে 4-5 দিনের সময় ছিল, তারা কতটা সদিচ্ছা নিয়ে তদন্ত করেছে এবং এই তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে কিনা, হলে কার নির্দেশে বা কোন উদ্দেশ্যে এটা ধামাচাপা দেওয়া হয়েছে, এই প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখতে চাইছেন সুপ্রিম কোর্ট। যদিও ইতিমধ্যেই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে দেওয়া হয়েছে 17ই সেপ্টেম্বর, আগামী মঙ্গলবার, এবং ঠিক তার আগের দিন 16ই সেপ্টেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তাদের যে স্ট্যাটাস রিপোর্ট, তদন্তে কতদূর অগ্রসর হলো তারা, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট আজকে একটি লাইন পড়তে বলেছেন, কিন্তু সেটাও মনে মনে পড়তে বলেছেন। তার মানে সুপ্রিম কোর্টের কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ তথ্য ওই স্ট্যাটাস রিপোর্টে তাঁরা পেয়েছেন, যেটা তাঁরা মনে মনে পড়তে বলছেন, এবং সেটা তাঁরা বলছেন যে সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এমন কোনো একটা লাইন যেটা হয়তো জোরে পড়তে চাইছেন না তারা, তাহলে হয়তো এই তদন্ত সম্পর্কে একটা ভিন্ন বার্তা পৌঁছতে পারে। এখানেই অঙ্কুরদা যে প্রশ্নটা উঠছে, যে যখন এই ঘটনা ঘটেছিল একাধিক নিউজ সামনে আসছিল, কোনোটা ভুয়ো যেভাবে ব্যাখ্যা করা হচ্ছিল, বেশ কিছু অনেকে কনক্লুশনে পৌঁছে যাচ্ছিলেন, কিন্তু অন্যদিকে সুপ্রিম কোর্টের দিকে যদি দেখি, সুপ্রিম কোর্ট বলছে আমরা ওপেন কোর্টে কোনো মন্তব্য করব না। এই যে তুমি যেটা বললে যে মনে মনে পড়ার কথা যে লাইনটা, অর্থাৎ সুপ্রিম কোর্ট খুব সন্তর্পণে, খুব ধীরে এবং খুব সতর্কতার সঙ্গে পা ফেলছে এবং তদন্তের ওপরেই পুরোটা নির্ভর করছে। একেবারেই, সেটাই তো স্বাভাবিক। তুমি যদি কোনো কথা বলি তার একটা দায় আছে, একদম সাধারণ মানুষ বা রাজনৈতিক মহলের যে সমস্ত প্রতিক্রিয়া, সেই দায়িত্বটা তারা সবসময় নেন না, নেওয়ার প্রয়োজনও হয় না। রাজনৈতিক মহলের পক্ষ থেকে যে সমস্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্যগুলো আসে, সেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের পেছনে হয়তো রাজনৈতিক উদ্দেশ্যও কাজ করে, কিন্তু সেই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাদের মন্তব্যের জন্য তাদের দায়বদ্ধ হতে হয় না। হয়তো হতে হয় ভোটের বাজারে, সেটা হয়তো সময় স্থির করে দেয়, কিন্তু সুপ্রিম কোর্ট তো আমার তোমার মতো বা কোনো রাজনৈতিক মহল বা পাড়ার চায়ের দোকানে বসে কথা বলার মতো কথা বলতে পারে না। তাদের একটা যে কোনো মন্তব্যের যে অভিঘাত, সেই অভিঘাতটার জন্যই তাদের মন্তব্যগুলোর ভিত্তি থাকে কঠোর বাস্তব বা কঠোর সত্য তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে তাদের এক একটি মন্তব্য হয়। ফলে তারা কোনো হঠকারী আবেগের বশে কোনো মন্তব্য করতে পারেন না, এবং আবেগের বশে কোনো বিচারপতি মন্তব্য করলে সেই বিচারপতি কিন্তু পরবর্তীকালে সময়ের যে
দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লায় সেই বিচারপতিকে ওজন করা হয়, আমরা সেটাও দেখেছি পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের কিছু যখন ভার্ডিক্ট আমরা শুনেছিলাম, আবেগের বশে অনেকগুলো পর্যবেক্ষণ হয়েছিল, কিন্তু সেই পর্যবেক্ষণগুলোর বাস্তবে কি হয়েছিল সেই অভিজ্ঞতাও বাংলাবাসীর রয়েছে। ফলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কখনোই সেরকম আবেগের বশে হঠকারী কোনো মন্তব্য করতে পারেন না। তারা সিবিআই যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টের ভিত্তিতে যেখানে যেখানে অসঙ্গতি আছে বলে মনে করছেন তারা সেই বিষয়ে প্রশ্ন করছেন, জেনে নিচ্ছেন, তার প্রেক্ষিতে তাদের এক একটি পর্যবেক্ষণ উঠে আসবে। কারণ এত একটা স্পর্শকাতর সংবেদনশীল এমন একটি মামলা, 130টি দেশে যেই মামলাকে নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছে আপামর জনতা, আমাদের শহর কলকাতা বা পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা দেশ আদালতমুখী হয়ে রয়েছে। ফলে এই মামলা নিয়ে আজকেই একটা শুনানি হবে এবং তার রায় বেরিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে যারা আজকে টেলিভিশনের পর্দায় বা ইউটিউবের পর্দায় বা ইন্টারনেটের বিভিন্ন যে সমস্ত সাইটগুলো থেকে আজকে লাইভ আপডেট দেওয়া হচ্ছে সেদিকে যদি তাকিয়ে থাকেন, তারা অবশ্যই মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ কখনোই একটা মামলায় শুধুমাত্র প্রথম স্ট্যাটাস রিপোর্টের পরেই তার শুনানি মধ্যেই রায় দিয়ে দেবে আদালত, এইটা কখনোই ভেবে নেওয়া যায় না। এবং এটা একটা আজকে রিপোর্ট দিয়েছেন, আবার সুপ্রিম কোর্ট একটা রিপোর্ট দেখবেন, তারপরে সুপ্রিম কোর্ট এই বিষয়ে তাদের পর্যবেক্ষণ বা রায় জানাবেন। এটা কখনোই এরকমভাবে হুট করে হয়ে যেতে পারে না এবং শীর্ষ আদালতও এ বিষয়ে কোনো হঠকারী মন্তব্যও করবেন না। একেবারে অঙ্কুরদার সঙ্গে থাকো, প্রতি মুহূর্তের আপডেট তো আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি এবং যেভাবে সুপ্রিম কোর্টে শুনানি চলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। আবারও ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে। রাজ্য যে তথ্য পেশ করেছে সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে। প্রধান বিচারপতি যে তথ্য পেশ করা হয়েছে সেই ভিত্তিতে বেশ কিছু প্রশ্ন করেন এবং তিনি বলেন যে কেন 14 ঘন্টা পরে এফআইআর, উত্তর চেয়েছেন প্রধান বিচারপতি, কেন সন্দীপ ঘোষকে দ্রুত মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠানো হলো। এইখানটাতেই কিন্তু সমস্ত প্রশ্ন উঠছিল প্রথম থেকে। সুপ্রিম কোর্ট গতবারের শুনানিতেও সেই একই প্রশ্ন করেছিল, এবারেও কিন্তু জানতে চাওয়া হলো ভাঙা ঘরের টাইলস, বেসিন বদল নিয়ে প্রশ্ন করা হয়েছে। আর কি কি জানাচ্ছে সুপ্রিম কোর্ট, আমি সরাসরি চলে যাবো অঙ্কুরদার কাছে নিউজরুমে। অঙ্কুরদা, প্রধান বিচারপতি বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন, তিনি প্রশ্ন করেছেন। যে প্রশ্নটা উঠছে যে এই সন্দীপ ঘোষকে কেন দ্রুত আরেকটি হাসপাতালের অধ্যক্ষ করা হলো সেই প্রশ্নটা উঠছে। অর্থাৎ আর্থিক দুর্নীতি সংক্রান্ত যে মামলার তদন্ত শুরু করেছে সিবিআই, সেই মামলা এই তরুণী চিকিৎসকের নিহত হওয়ার ঘটনার সঙ্গে যোগসূত্র আছে কিনা সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে এই প্রশ্নগুলো উঠছে যে তাহলে তার কি এতটাই প্রভাব যে তিনি এখান থেকে পদত্যাগ করার পরপরই তাকে আরেকটি হাসপাতালের প্রধান হিসেবে পাঠানো হলো এবং তারপরে তাকে প্রাথমিকভাবে ছুটিতে পাঠানো হলো না, অনেক পরে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হলো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। এই প্রশ্নগুলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে উঠছে এবং একই সঙ্গে যদি দেখা যায় যে সিনিয়র অ্যাডভোকেট এ বিষয়ে করুণা নন্দী, তিনি একটি স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন যে এই যে ফিনান্সিয়াল ইরেগুলেটরিজ মানে আর্থিক দুর্নীতি সংক্রান্ত যে কেস, এই দুটি যে কানেক্টেড সেই বিষয়টি সংক্রান্ত একটি প্রশ্ন উঠেছে। এবং আরেকজন বলছেন যে কিছু দুষ্কৃতী এই সংক্রান্ত যে তথ্য সেগুলো ট্যাম্পার করেছে, প্রমাণ লোপাট করেছে। যদিও কপিল সিবাল তিনি বলেছেন যে সিবিআই তারা যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টেও কিন্তু এই সংক্রান্ত অভিযোগ করেনি। অর্থাৎ এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে অভিযোগটা বারংবার উঠছে যে প্রমাণ লোপাট করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে বা কলকাতা পুলিশের পক্ষ থেকে, তারাই তো ছিল তদন্তকারী সংস্থা, হয় কলকাতা পুলিশ বা কলকাতা পুলিশ পৌঁছানোর আগে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ, মাফ করবেন। এক্ষেত্রে যে প্রশ্নটা উঠছে যে এই কলকাতা পুলিশ বা আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ ওই তরুণী চিকিৎসকের খুন হওয়ার ঘটনার প্রেক্ষিতে যে সমস্ত তথ্য প্রমাণ ছিল তা লোপাট করার চেষ্টা করেছে বলে একটা অভিযোগ উঠছিল। কিন্তু সিবিআই তাদের যে রিপোর্ট সেই রিপোর্টে এরকম কোনো অভিযোগ করেনি বলেই আজকে মন্তব্য করেছেন কপিল সিবাল, রাজ্যের পক্ষ থেকে আইনজীবী। এই বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইন্দ্রাণী, তার কারণ এতদিন পর্যন্ত রাজ্যের রাজনৈতিক মহলের পক্ষ থেকে বিরোধীরা এবং জুনিয়র যে চিকিৎসকরা আন্দোলনের রত রয়েছেন তাদেরও একাংশের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছিল আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছে, তদন্তের প্রমাণ নথি সমস্ত লোপাট করতে চেয়েছে।
এত অভিযোগ যদি থাকে তাহলে সেই ব্যক্তিকে, সংশ্লিষ্ট ব্যক্তিকে কেন গ্রেপ্তার করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এই প্রশ্ন তুলেছিল শাসক দল। সেখানেই কিন্তু আজকে আদালতে সিবিআই তাদের যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে তথ্য প্রমাণ লোপাট হওয়ার বিষয়ে সুনির্দিষ্ট ও সরাসরি কোনো অভিযোগ করেনি বলেই মন্তব্য করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। ফলে এটা কিন্তু, এই তথ্য যদি সত্য হয় তাহলে রাজ্যের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হবে রাজনৈতিক কারণে। শাসক দলের ক্ষেত্রে রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলা করার ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে যে সিবিআই যদি আদালতে দাঁড়িয়ে তথ্য প্রমাণ লোপাট হওয়ার অভিযোগ না আনে তাহলে কিসের ভিত্তিতে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে শাসক দল বা তদন্তকারী সংস্থা বা আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তারা করছে, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শীর্ষ আদালতে এই অভিযোগ করছে না। ফলে রাজনৈতিকভাবে এই ঘটনার মোকাবিলা করার ক্ষেত্রে শাসক দলের একটা সুবিধার জায়গা। কিন্তু একই সঙ্গে এখনো পর্যন্ত ঘটার 1 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে বিচারটা পাওয়া দরকার ছিল তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই বিচার ক্রমশ প্রলম্বিত হচ্ছে। কিছুতেই তদন্ত করে এই ঘটনা কিভাবে ঘটেছিল, কতজন যুক্ত ছিল, কোন উদ্দেশ্যে খুন হয়েছিল ওই তরুণী চিকিৎসককে, সেই বিষয়টি সম্পূর্ণ একটি ধোঁয়াশায় মোড়া রয়েছে, যা কিন্তু কখনোই কাম্য নয়। যে কারণেই এই কড়া একটি আইন আনা হয়েছে রাজ্যের পক্ষ থেকে এবং সেখানে টাইম বাউন্ড ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে। নির্দিষ্ট দিনের মধ্যে, 21 দিনের মধ্যে তদন্ত, তারপরে খুব বেশি হলে পুলিশ সুপারের অনুমতিক্রমে আরও এক্সট্রা 15 দিন সময় বাড়ানো যেতে পারে এবং তারপরে চার্জশিট এবং তারপরে বিচার, এবং সমগ্র প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এই যে টাইম বাউন্ড যে বিষয়টা, সেক্ষেত্রে মানুষ কিন্তু যখনই বিচার প্রক্রিয়া প্রলম্বিত হয়, বিলম্বিত হয়, তখনই কিন্তু মানুষ ধীরে ধীরে আস্থা হারিয়ে ফেলে। আমরা দেখতে পাচ্ছি গত 1 মাস ধরে সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন প্রান্তের মানুষ, তারা এই ঘটনায় বিচার চাই বলে তারা রাস্তায় নেমে এসেছেন। ফলে সেই জায়গা থেকে এই বিচার যদি বিলম্বিত হয়, এবং এই তদন্ত প্রক্রিয়ায় বিলম্বিত হওয়ার জন্যই কিন্তু বিচার প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে, ফলে সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে আগামী 17 তারিখ সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো সুরাহা বা কোনো তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কিনা সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। জানি অঙ্কুরদা, একেবারে তুমি সঙ্গে থাকো। যেটা বলা হচ্ছে যে কেন 14 ঘন্টা পরে এফআইআর করা হলো, এই উত্তর চেয়েছেন প্রধান বিচারপতি, এবং কেন সন্দীপ ঘোষকে দ্রুত মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠানো হলো, এই প্রশ্ন কিন্তু আদালতে তোলা হয়েছে। যে প্রশ্নটা প্রথম দিন থেকে তোলা হচ্ছিল যে কেন সন্দীপ ঘোষকে এত দ্রুত বদলি করা হলো, তাহলে কি তার কতটা প্রভাব রয়েছে, তাহলে কি সে এতটাই প্রভাবশালী, সেই প্রশ্ন উঠছিল। এবং যে প্রশ্ন উঠেছে ভাঙা ঘরের টাইলস বেসিন বদল করা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদ মাধ্যম থেকে মৃতার ছবি অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছে আদালত। সংবাদ মাধ্যম থেকে মৃতার ছবি অবিলম্বে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডাক্তারদের যে কর্মবিরতি চলছে তাতে বহু মানুষের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে, সেই প্রসঙ্গ প্রথমেই তোলা হয়েছিল কপিল সিব্বলের পক্ষ থেকে আদালতে। টাস্ক ফোর্সের রিপোর্ট জমার আগে রাজ্যের কি পদক্ষেপ, রাজ্যের পদক্ষেপ এবার জানতে চেয়েছে শীর্ষ আদালত। আদালত যেটা জানতে চাইছে যে টাস্ক ফোর্সের রিপোর্ট জমার আগে রাজ্যের কি পদক্ষেপ। আমি আবারও চলে দেবো এই বিষয়ে কি বলছে শীর্ষ আদালত। অঙ্কুরদার কাছ থেকে জানবো। অঙ্কুরদা, রাজ্যের পদক্ষেপ জানতে চাইছে শীর্ষ আদালত, কি জানানো হচ্ছে? যে যদি 4447টি সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা যদি সেখানে ইনস্টল করা হয়ে থাকে, তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে, কে জানতে চাইছেন? শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তার প্রশ্ন এটা। এবং আরজিকরের কাছে জানতে চাওয়া হয়েছে, আরজিকর কর্তৃপক্ষের কাছে, যে ঠিক কি কি যন্ত্রপাতি সেখানে ইনস্টল করা হয়েছে। শুধুমাত্র টাকা পয়সার বিষয়টি নয়, কি উন্নতি ঘটেছে ওখানে, এই সার্বিক যে পরিকাঠামোগত যে সমস্যাটা ছিল, সেই যেখানে বারংবার বলা হচ্ছিল নিরাপত্তা সংক্রান্ত যে পরিকাঠামো থাকা উচিত ওই হাসপাতালে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে,
যে অভাবটা ছিল সেই অভাব মেটাতে কি করা হয়েছে, কি পদক্ষেপ করেছে প্রশাসন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছে যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তারা প্রত্যাশা করেন যে ন্যাশনাল টাস্ক ফোর্স যে যেটা গঠন করতে বলা হয়েছে এবং তারা যে রিপোর্ট দিচ্ছে সেটার প্রেক্ষিতে যে সমস্ত সুরক্ষা সংক্রান্ত যে সমস্ত পদক্ষেপ, সেই পদক্ষেপ মানে ন্যাশনাল টাস্ক ফোর্স যে সুরক্ষা সংক্রান্ত যে সুপারিশগুলি করছে তার আগে রাজ্য কি পদক্ষেপ করেছিল সেটা একদম লিখিতভাবে জানাতে হবে। এবং এই বিষয়ে হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট শীর্ষ আদালতকে জানিয়েছেন রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বল। এবং একই সঙ্গে আইনজীবীর পক্ষ থেকেও জানানো হচ্ছে যে হসপিটালের যে ম্যানেজমেন্ট রয়েছে তারাও এই বিষয়ে তাদেরও অভিযোগ জানানো উচিত ছিল যদি কোনো সমস্যা থেকে থাকে। আমরা জানি, সকলেই জানেন, প্রায় 28টি মেডিকেল কলেজের পক্ষ থেকে নিরাপত্তা বা সুরক্ষার জন্য কি প্রয়োজন। সম্প্রতি নবান্নে একটি রিপোর্ট জমা পড়েছে এবং তার প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ফান্ড রিলিজ করার কথাও বলা হয়েছে। ইন্দ্রাণী, তুমি সেই খবরই দর্শকদের গত কয়েকদিন আগেই কলকাতা টিভির দর্শকদের জানিয়েছি এবং সেই জায়গা থেকে এই রিপোর্টটি সম্ভবত তুলে দেওয়া হলো শীর্ষ আদালতের কাছে যে ঠিক কি পদক্ষেপ করা হয়েছে। এবং শীর্ষ আদালত কিন্তু জানতে চাইছে খুব স্পষ্টভাবে যে ন্যাশনাল টাস্ক ফোর্স বলার আগে রাজ্য কি করেছিল। ন্যাশনাল টাস্ক ফোর্স 10 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করেছিল সুপ্রিম কোর্ট গত 20শে অগাস্ট এই ঘটনা ঘটার 11 দিন পরে প্রথমবারের শুনানিতে। তাহলে 9 তারিখ ঘটনা ঘটার পর 20 তারিখ পর্যন্ত এই 11 দিন সময়ের মধ্যে ঘটনার অভিঘাত সম্পর্কে যদি রাজ্য সরকার অবহিত হয় তাহলে এই সময়সীমার মধ্যে রাজ্য সরকার কি পদক্ষেপ করেছিল সেই বিষয়টি কিন্তু জানতে চাইছে। অর্থাৎ সেই একই জায়গায় অসঙ্গতি এবং তদন্তে এবং সুরক্ষায় সদিচ্ছা যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে বারংবার বলা হচ্ছে নারী সুরক্ষায় তারা জোর দেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে তারা যোগ দেন, কিন্তু কি বিজেপি শাসিত রাজ্য হোক বা অবিজেপি শাসিত রাজ্য, প্রত্যেকটি ক্ষেত্রেই নির্ভয়ার ঘটনার পরে এই নারী সুরক্ষার জন্য যে কেন্দ্রীয় সরকারি ফান্ড রিলিজ করার কথা হয়েছিল সেটা রাজ্যের কাছে পৌঁছলেও তা ব্যবহার হয়নি, সেই অভিযোগ কিন্তু উঠেছিল। এবং আমাদের রাজ্য সেই ক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে ছিল। তারা তাদেরকে দেওয়া কেন্দ্রীয় সরকারি ফান্ডের 15% ব্যবহার করেছে এমনও অভিযোগ উঠেছিল। এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রেও যে খুব বেশি আলাদা কিছু তথ্য উঠে এসেছে এমনটা নয়। ফলে সেই জায়গা থেকে নারী সুরক্ষায় রাজ্যের কতটা সদিচ্ছা ছিল সেই বিষয়টি জানতে চেয়েছে শীর্ষ আদালত। এবং সেক্ষেত্রেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যে রিপোর্ট সেই রিপোর্ট কথা উল্লেখ করেছেন কপিল সিবাল। ইন্দ্রাণী, একেবারে অঙ্কুরদার সঙ্গে থাকো। অর্থাৎ যে প্রশ্ন করা হচ্ছে শীর্ষ আদালতের পক্ষ থেকে যে টাস্ক ফোর্সের রিপোর্ট জমার আগে রাজ্যের কি পদক্ষেপ ছিল, রাজ্যের পদক্ষেপ জানতে চেয়েছে শীর্ষ আদালত। এবং ডাক্তারদের কর্মবিরতিতে ক্ষতিগ্রস্ত 6 লক্ষ মানুষ কাজে না ফিরলে ডাক্তারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে। যে শুনানি চলছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে এবং পরবর্তীতে কি জানায় সুপ্রিম কোর্ট সেটা অবশ্যই আমাদের নজর থাকবে এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের আমরা জানাবো। সুপ্রিম কোর্টের দিকে যেরকম আমাদের এবং আপনাদের নজর রয়েছে, পাশাপাশি গোটা দেশের নজর রয়েছে, তাই পিছিয়ে নেই জুনিয়র ডাক্তাররাও। তারা সুপ্রিম কোর্টের যে হিয়ারিং চলছে, যে শুনানি চলছে সেটার দিকে তারা নজর রেখেছে এবং লাইভ স্ট্রিমিং তারা ইতিমধ্যেই দেখছে। সেখানকার ছবিটা কি জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, জুনিয়র ডাক্তাররা তারা দেখছেন সুপ্রিম কোর্টের হিয়ারিং, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? শুনানি চলছে, একের পর এক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আরজি করার যে মামলা সেই বিষয় সংক্রান্ত এবং সেইখানে দাঁড়িয়ে আরজি করার যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারা অবস্থান মঞ্চে বসে রয়েছেন এবং গত দিনের মতো একইভাবে আজকে এখানে প্রজেক্টর লাগানো হয়েছে। সেই প্রজেক্টরে তারা লাইভ স্ট্রিমিং শুনছেন এবং তাদের অবজারভেশন এই মুহূর্তে তারা ওই মামলা নিয়ে সম্পূর্ণটা তারা শুনবেন এবং তারপর তারা এই বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করবেন, সেখানে মন্তব্য করবেন এবং সুপ্রিম কোর্টের অভিমুখ কোন দিকে রয়েছে, কি বিষয় যাবতীয় কোন প্রশ্ন, সেখানে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা থেকে শুরু করে এই মামলা এখন গতি প্রকৃতি কোন দিকে, সিবিআই তদন্ত কতটা এগোচ্ছে, এই যাবতীয় নিয়ে প্রশ্ন হচ্ছে। আমাদের সেইখানে দিয়ে স্বাভাবিকভাবে তারা সম্পূর্ণটা অবজার্ভ করছে, তাদের আলোচনা বিবেচনার মধ্যে রাখছেন এবং এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বললেও
তারা স্পষ্ট জানিয়েছেন যে আর কিছুক্ষণ পর এই মামলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের যে অবজারভেশন এই মামলা নিয়ে এবং সুপ্রিম কোর্টে কি অবস্থান থাকে সেটি দেখে তারা তাদের মন্তব্য করবে। তবে এই মুহূর্তে যেহেতু মামলা চলছেন, সম্পূর্ণভাবে তারা সে মামলার দিকে তাকিয়ে রয়েছেন এবং মনোযোগ দিয়ে সে মামলা শুনছেন তারা। ধন্যবাদ শুভঙ্কর। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং চলছে এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য উঠে এসেছে, আমি আবারও সরাসরি অঙ্কুরদার কাছে যাব। অঙ্কুরদা, কি জানানো হচ্ছে শীর্ষ আদালতের পক্ষ থেকে? অঙ্কুরদা শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আবারও অঙ্কুরদার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে শীর্ষ আদালতে এই মুহূর্তে যে হিয়ারিং চলছে সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবং যেটা হচ্ছে একটা সময়ের উল্লেখ, অর্থাৎ সময়ের যে অসঙ্গতি সেটা নিয়ে বিভ্রান্তি, সেই সময়ের জায়গাটা বেশি জোর দিয়ে আদালত জানতে চাইছে, শীর্ষ আদালত জানতে চাইছে ঠিক কোন কোন সময় কোন কোন করা হয়েছিল। এই যে সময়ের টাইমলাইন, সেটা গত শুনানিতে সময়ের টাইমলাইন নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সেখানে কিন্তু পুলিশের ভূমিকা এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবারও সেই সময়ে বিষয়টাই বেশি করে জানতে চাইছে শীর্ষ আদালত। কখন কেস নথিভুক্ত করা হয়েছিল, কখন ঠিক এফআইআর করা হয়েছিল, কেন 14 ঘন্টা পর এফআইআর করা হলো, এই যে একটা সময়ের ব্যবধান, সেটাই কিন্তু শীর্ষ আদালতকে ভাবাচ্ছে। আমরা জানি এই সমস্ত কিছুর পর সিবিআইকে বলা হয়েছে নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে। আগামী সোমবার তারা স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে এবং 17 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পরবর্তী শুনানি। এছাড়া যে সিআইএসএফ মোতায়েন করা হয়েছে তাদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে উঠে এসেছে, সেই বিষয়ে সমস্ত রকম ব্যবস্থা করতে বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, যে রাত 9টার মধ্যে সমস্ত রকম ব্যবস্থা করতে হবে, তাদের যে অ্যাকোমোডেশন এই সমস্ত। এছাড়া দ্রুত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, কাজে না ফিরলে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছে রাজ্য। দ্রুত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ প্রধান বিচারপতি। জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলে কড়া পদক্ষেপ নয় জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। আমি অঙ্কুদাকে যাবো। অঙ্কুদা, বিস্তারিত আমি জানতে চাইবো যে ঠিক কি বলছে শীর্ষ আদালত এই মুহূর্তে। অঙ্কুরদা, তোমায় থামাবো, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমি জানাবো যে শীর্ষ আদালত যেটা নির্দেশ দিয়েছে যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরেও জুনিয়র ডাক্তারেরা কাজে না ফিরলে রাজ্য পদক্ষেপ নিতে পারে, সেক্ষেত্রে আদালত রাজ্যকে বাধা দেবে না। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হচ্ছে আদালতের পক্ষ থেকে। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ প্রধান বিচারপতির। জুনিয়র ডাক্তারেরা কাজে ফিরলে কড়া পদক্ষেপ নয়, তারপরেও যদি তারা কাজে না ফেরে তাহলে রাজ্য পদক্ষেপ নিতে পারে, সেক্ষেত্রে আদালত রাজ্যকে বাধা দেবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে জুনিয়র ডাক্তাররা লাগাতার তারা আন্দোলন প্রতিবাদ চালাচ্ছেন এবং যেটা আদালতে তথ্য দেওয়া হয়েছিল যে 6 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি চলে যাবো অঙ্কুরদার কাছে। অঙ্কুরদা, জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হচ্ছে, অবিলম্বে তারা কাজে ফেরুক, এই নির্দেশ দিচ্ছে আদালত। কি বলছে শীর্ষ আদালত অঙ্কুরদা? একদম শুরুতেই এই যখন আজকে শুনানি শুরু হয়, সেই শুনানির সময় সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পরেই যে বিষয়টি আজকে জানানো হয়েছিল রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিবালের পক্ষ থেকে, যে যেহেতু এই ঘটনার পর থেকে আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে চলে গেছেন, তারপর থেকে 23 জনের মৃত্যু হয়, ফলে এই বিষয়টি আজকের এই মামলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা দিনের শুরুতেই বোঝা গিয়েছিল। একেবারে শেষ প্রান্তে এসে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় তিনি এই বিষয়টিতে তার বক্তব্য রেখেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন যে ঠিক কি পরিস্থিতি, তাতে রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিবাল জানিয়েছেন যে 23 জনের মৃত্যু হয়েছে, অন্তত 6000 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতিতে। এবং তার প্রেক্ষিতেই সিজিআই জানতে চান যে ঠিক কি পরিস্থিতি, এবং সেখানে তিনি জানিয়েছেন যে একজন আইনজীবী জানিয়েছেন যে 200 জন সিনিয়র ডাক্তার তারা চিকিৎসায় রয়েছেন, কিন্তু সেক্ষেত্রে তাদের দিয়েই যে সমস্তটা হচ্ছে এমনটা নয়, এবং জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতেই রয়েছেন।
এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ হয়েছে কি? সেই বিষয়ে পদক্ষেপ যে হয়নি সেটা জানার পর তারা জানছেন যে এই রাজ্যে এখনো পর্যন্ত কোনো এই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে রাজ্য প্রশাসন কোনো শাস্তিমূলক পদক্ষেপ করেনি। সেক্ষেত্রে সিজেআই এর বক্তব্য যে যদি তারা তাদের কাজ ফের নতুন করে শুরু না করেন, জুনিয়র চিকিৎসকরা যদি কাজ শুরু না করেন, তাহলে রাজ্য সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে তাহলে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে পদক্ষেপ করবে না। রাজ্য সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট তাতে বাধা দেবে না। অর্থাৎ রাজ্য সরকার এবার কিন্তু তাদের হাতে শীর্ষ আদালতের কাছ থেকে একটা মান্যতা পেয়ে গেল। এই জুনিয়র চিকিৎসকরা তারা যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার কথা বলেছিলেন এবং চালিয়ে যাচ্ছেন, তার ফলে তারা এখনো পর্যন্ত, রাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগেও বলেছেন যে আমরা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করছি না। তার বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছিল যে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। আজকে কিন্তু তার বক্তব্যই কার্যত মান্যতা পেল শীর্ষ আদালতের কাছে। শীর্ষ আদালত বলে দিলেন সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই কর্মবিরতির ফলে, তাতে রাজ্য সরকার যদি আগামী দিনে এই চিকিৎসকদের কাজে ফেরানোর ক্ষেত্রে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করে তাহলে শীর্ষ আদালত তাতে বাধা দেবে না। আমরা যদি একবার ভেবে দেখি যে এর আগে 22শে অগস্টের যে শুনানি ছিল সেই শুনানিতে সুপ্রিম কোর্টের অবস্থানটা কি ছিল? সুপ্রিম কোর্ট সেদিন বলেছিল যে আমরা আশা করব ওই চিকিৎসকরা তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন, কাজে ফিরে যাবেন এবং যদি তারা তারপরেও কাজে না ফেরেন কোনো শাস্তিমূলক পদক্ষেপ করবে না। তাদের বিষয়টি উদার চোখে এই বিষয়টি দেখবে, লিনিয়েন্ট হয়ে দেখবে রাজ্য সরকার, এমনটাই আশা করেন। অর্থাৎ দুপক্ষই সমস্যার গভীরতার কথা মাথায় রেখে ইতিবাচক পদক্ষেপ করবে এই আশা রেখেছিলেন সুপ্রিম কোর্ট। কিন্তু ঘটনার এক মাসের মাথায় ততটা উদার মনোভাব কিন্তু সুপ্রিম কোর্টও পোষণ করছে না। তার একটাই কারণ, প্রান্তিক মানুষ আজকে ক্ষতিগ্রস্ত, 23 জনের মৃত্যু হয়েছে এবং 6000 মানুষ ক্ষতিগ্রস্ত। প্রান্তিক মানুষ সরকারি চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না এবং তাদের অনেক কয়েক গুণ টাকা বেশি দিয়ে প্রাইভেট হসপিটালে বা নার্সিংহোমে যেতে হচ্ছে, যেটা কিন্তু সাধারণ মানুষকে আরও বিপাকে ফেলা। যেই বিপাকে ফেলার কোনো অধিকার কিন্তু নেই, কারণ প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যের অধিকারটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং সেই মৌলিক অধিকার দেওয়ার ক্ষেত্রে এই চিকিৎসকরাও কিন্তু তারাও প্রতিশ্রুতিবদ্ধ। ফলে তারা যখন প্রতিশ্রুতি ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার অধিকার রয়েছে সরকারের, কারণ সরকারও সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে সরকার তাদেরকে স্বাস্থ্য পরিষেবা দেবে এবং সেখানে সেক্ষেত্রে যে তারা যে আন্দোলন চালাচ্ছেন এবং তারা যে একটা মানবিকতার পথে হাঁটছেন, কিন্তু এই যে রোগীরা আসছেন তারা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন, এখান থেকেও একটা বোঝা যাচ্ছে যে তারা মানবিকতা বিমুখ হয়ে যাচ্ছে। কারণ রোগীদেরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে এবং ডাক্তারদের যে পেশা সেটাকে অন্য চোখে দেখা হয়, সাধারণ মানুষের কাছে অন্যভাবে দেখা হয়, সেটাও কিন্তু আজকে এই সুপ্রিম কোর্টের মন্তব্যের ফলে সেটাও স্পষ্ট হচ্ছে। বিচারপতি জেবি পারদিওয়ালা বলছেন যে একজন রেসিডেন্ট ডক্টরকে কতগুলি শিফট করতে হয়। যে প্রশ্নটা উঠেছিল যে একজন নাকি 36 ঘন্টার একটানা খাটতে হয় বা 48 ঘন্টা খাটতে হয় একজন চিকিৎসককে, অর্থাৎ সংশ্লিষ্ট একটি হাসপাতালে যত সংখ্যক চিকিৎসক থাকা প্রয়োজন তত সংখ্যক চিকিৎসক না থাকার কারণে একজনকে ওভারটাইম করতে হচ্ছে। এবং যে তরুণী চিকিৎসক নিহত হয়েছিলেন তিনিও তার নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি ওভারটাইম করেছিলেন, তিনিও একেবারে কাহিল ছিলেন, সেই কারণে তিনি প্রতিরোধ গড়ে তুলতে পারেননি, এমন একটা কথাও আমরা শুনেছিলাম। এবার সেক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে সেক্ষেত্রে জানতে চাইছেন সিজিআই যে কতগুলি পাবলিক 737 জন 737টি এই রয়েছে হসপিটালস রয়েছে এবং সেক্ষেত্রে কেন এই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না সেই বিষয়টিও কিন্তু রাজ্য প্রশাসনের এবার ভাববে। এবং সেক্ষেত্রে শেষ পর্যন্ত এই হিয়ারিং গ্রিভেন্সের পর যে সমস্ত যে সমস্ত অভিযোগ আসছে সেই বিষয়টি পশ্চিমবঙ্গ প্রশাসন ভেবে দেখবেন এবং মেডিকেল কলেজ যে 28 দিন ধরে যে সমস্ত পদক্ষেপ করছে তার ফলাফল যদি হয় সেক্ষেত্রেও কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়বেন সাধারণ মানুষ। কথাও আজকে শীর্ষ আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। ইন্দ্রাণী, একেবারে অঙ্কুরদা, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন অঙ্কুর ভট্টাচার্য এবং
আগামীকাল বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, যে আগামীকাল বিকেল 5টার মধ্যে তারা কাজে ফিরবে। এবং সুপ্রিম কোর্ট যেটা স্পষ্টভাবে জানিয়েছে যে তারা যদি কাজে না ফেরে সেক্ষেত্রে রাজ্য যদি পদক্ষেপ করতে চায় আদালত বাধা দেবে না, তবে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদের কাজে ফিরতে হবে, এটাই নির্দেশ শীর্ষ আদালতের। শীর্ষ আদালতে হিয়ারিং চলছে, সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন কলকাতা টিভির পর্দায় রাত 3:07।